হ্যালো, আমি রাইসুল ইসলাম প্রান্ত। আজকের এই ক্লাসটাতে আমরা বিগত বছরগুলোয় ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ত্রিকোণমিতি এর উপরে যে প্রশ্নগুলা আসছে সেগুলা আমরা আজকে সলভ করব এই ক্লাসে। এখন ত্রিকোণমিতি আসলে বেশ আমরা একটু একটু কমপ্লেক্স ভাবে নেই ত্রিকোণমিতি চ্যাপ্টারটা। এটা আমাদের কাছে মনে হয়, অনেকের কাছেই মনে হয় যে এটা বেশ কঠিন। আসলে এটা মূলত জাস্ট একটা ফর্মুলা বেসড চ্যাপ্টার। আমাদের এখানে ফর্মুলাগুলো যত ভালো মনে থাকবে, আমরা যত ভালোভাবে মাথায় রাখতে পারবো যে কোন ফর্মুলা ইউজ করে আমরা কোন রেশিও থেকে কোন রেশিও যাইতে পারি, কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে আমরা যাইতে পারি, আমরা তত ত্রিকোণমিতি ভালো পারবো। আমাদেরকে খুবই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে যে সাইন থেকে ট্যান নিয়ে আসতে হলে আমরা কোন ফর্মুলা, ট্যান থেকে কজ নিয়ে আসতে হলে আমরা কোন ফর্মুলা ব্যবহার করব। আমাকে খুবই ভালোভাবে এটাও মনে রাখতে হবে যে আমি কোন ফর্মুলা ব্যবহার করলে থেটা থেকে 2 থেটাতে যেতে পারবো, থেটা থেকে 3 থেটাতে যেতে পারবো, অথবা এর উল্টা 2 থেটা থেকে আমি থেটাতে আসতে পারবো, বা 3 থেটা থেকে আমি থেটাতে আসতে পারবো। তো যদি আমরা এই ত্রিকোণমিতির ফর্মুলাগুলো খুব ভালোভাবে জানি, আমাদের প্রত্যেকটা ফর্মুলা যদি মাথায় থাকে যে হ্যাঁ এই ফর্মুলা দেখতে এরকম, এই ফর্মুলার আউটকাম এরকম আসে, এটা জাস্ট ফর্মুলা বেসড চ্যাপ্টার। যদি আমরা ফর্মুলা জানি তাহলে আমরা ত্রিকোণমিতি পারবো, আর যদি আমরা ফর্মুলা না জানি তাহলে আমরা ত্রিকোণমিতি আটকে যাবো। বারবার ম্যাথ করতে অনেক বেশি সময় লাগবে, অনেক বসে বসে চিন্তা করা লাগবে যে কিভাবে নিয়ে আসা যায়, কোন ফর্মুলা ব্যবহার করে নিয়ে আসা যায়। তাহলে ত্রিকোণমিতিতে ভালো করার ফর্মুলা হচ্ছে এটাই যে খুবই ভালো করে যতগুলা ফর্মুলা, 30টা 25টা 35টা ফর্মুলা হয়তো হবে এক্সট্রিম ডিটেলসে লিখলো, এই সবগুলো ফর্মুলা আমরা খুবই খুবই ক্লিয়ারলি মাথায় নিয়ে রাখবো, যাতে এক্সাম হলে আমাদের কোশ্চেনটা দেখার সাথে সাথে মাথায় চলে আসে যে হ্যাঁ এই কোশ্চেনে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করলে আমরা এই জিনিসটা নিয়ে আসতে পারি। তো এখানে আজকে আমরা প্রায় 20টা এর মতো প্রশ্ন সলভ করব। আমরা তাহলে শুরু করি। এই কোয়েশ্চেনে আমাকে cos 15 ডিগ্রি এর মান জানতে চাওয়া হয়েছে, কিন্তু আমি তো cos 15 এর মান জানি না। আমি জানি cos 30 এর মান, যে cos 30 এর মান এটা হলো √3 ডিভাইড বাই 2। তো cos 30 থেকে এখন আমাকে cos 15 এর মানটা কিভাবে নির্ণয় করতে পারি, তার জন্য আমরা একটা ফর্মুলার ইউজ করব, যে ফর্মুলাতে আমরা cos এর অ্যাঙ্গেলটা হাফ করে ফেলতে পারি। সেই ফর্মুলাটা দেখতে হচ্ছে এমন। এই ফর্মুলাটার দিকে যদি আমরা তাকাই, দেখবো যে cos এর অ্যাঙ্গেল প্রথমে ছিল 2a এন্ড পরে সেই অ্যাঙ্গেলটা হয়ে গিয়েছে a, অর্থাৎ এখানে অ্যাঙ্গেলটা হাফ হয়ে যায়। তো আমরাও এখন তাহলে 30 থেকে cos 15 অ্যাঙ্গেল হাফ করবো, আমরা সিম্পলি এই ফর্মুলাটা এখানে ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি cos of 30 সমান 2 cos স্কয়ার 15 মাইনাস 1। সিম্পলি এখানে যেই ফর্মুলাটা ছিল সেটাকে এখানে আমরা ব্যবহার করলাম। আমাদের অ্যাঙ্গেল শুরুতে ছিল হচ্ছে 2a, সেখান থেকে অ্যাঙ্গেল পরে হয়ে যায় a। এখানে আমাদের অ্যাঙ্গেল শুরুতে ছিল 30 ডিগ্রি, পরে সেটা এখানে হয়ে গেল 15 ডিগ্রি। এখন cos 30 এর ভ্যালু যদি আমরা সিম্পলি বসাই দিই, যে এটা হচ্ছে √3/2, তাহলে ওই পাশে থেকে এখন আমরা ক্যালকুলেট করে cos 15 এর মানটা নির্ণয় করতে পারবো। আমরা নেক্সট লাইনে লিখতে পারি যে √3/2 প্লাস 1 ইকুয়ালস টু 2 cos স্কয়ার 15। আমরা ফার্দার ক্যালকুলেট করি, এটা ইকুয়ালস cos স্কয়ার 15। আমরা সিম্পলি এখানে এলসিএম করলাম, পক্ষান্তর করলাম, করে তাহলে আমরা লাস্টলি পাই যে cos 15 এর ভ্যালু, স্কয়ারটা চলে গিয়ে পাশে রুট হবে, সো ওভারঅল এটা আসবে হচ্ছে √3 প্লাস 2 ডিভাইডেড বাই 2। এখন আমরা তাহলে এখানে ক্যালকুলেট করে আমরা সিম্পলি তোমার হচ্ছে এই cos 15 এর ভ্যালু সেটা এক ফর্মে রেখে দিলাম। এখন এটাকে যদি আমরা আর একটু ভাঙাচোরা করি, রুট এদিক সেদিক সরে, এটাকে হয়তো অন্য ফর্মেটে লেখা যায়, বাট ইন দ্য এন্ড ভ্যালু সেমই থাকবে। তো তাহলে আমরা এইভাবে cos 15 এর ভ্যালু বের করতে পারি। অ্যান্ড আমরা যদি এই পুরো প্রসেসটা আবার আরো একবার অ্যাপ্লাই করি, তাহলে cos 15 থেকে এরপরে আমরা cos অফ তারও হাফ কত 7.5 ডিগ্রি, সেটাও আমরা চাইলে এরপরে সেম প্রসেসে নির্ণয় করতে পারি। তো আমরা যদি কখন আমরা দেখি যে এরকম একটা ছোট অ্যাঙ্গেল চাওয়া হয়, যে অ্যাঙ্গেলটা আমরা আসলে জানি না, আমরা এই ফর্মুলার অ্যাপ্লাই করব। এই ফর্মুলাতে আমরা অ্যাঙ্গেলটা হাফ করতে পারি। তো আমরা অ্যাঙ্গেল একবার বা দুইবার হাফ করে আমরা আমাদের ডিজায়ার্ড যে ছোট অ্যাঙ্গেলটা চাওয়া হয়েছে সেই অ্যাঙ্গেলটাই পৌঁছাইতে পারি। এন্ড মাঝের এই 3-4টা লাইন, এগুলো পিওরলি জাস্ট ক্যালকুলেশন করার জন্য। আমরা এগুলো ক্যালকুলেশন করে আমরা অ্যাঙ্গেলটা নির্ণয় করে ফেলবো, অ্যাঙ্গেলের যে মান সেটা আমরা নির্ণয় করে ফেলতে পারি। এই কোশ্চেনটায় একটা মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাইন এর দুইটা রেশিও পরপর
যোগ করতে দেওয়া হয়েছে আর বলা হয়েছে যে এটার মান কত। এখন এটার ভ্যালু আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এখানে তো রেডিয়ান মোডে দেওয়া, আমাদের রেডিয়ান মোড খুব একটা পছন্দ না, তো আমরা ফার্স্টেই রেডিয়ানটাকে আমরা ডিগ্রিতে কনভার্ট করে ফেলি। আমরা জানি যে জাস্ট আমরা পাই এর ভ্যালু যদি 180 ডিগ্রি কনসিডার করি, তাহলেই আমরা হচ্ছে π/6 কে 30 ডিগ্রি অ্যান্ড 5π/6 এটাকে আমরা 150 ডিগ্রি লিখতে পারি, জাস্ট বাই কনসিডারিং যে পাই এর ভ্যালু হলো 180 ডিগ্রি। তো তাহলে এখানে আমরা পাই এর ভ্যালু 180 ডিগ্রি বসায় ফেললাম, এন্ড 180 ডিগ্রি বসালে আমরা পাই যে π/6 মানে হলো 30 ডিগ্রি অ্যান্ড 5π/6 মানে হলো 150 ডিগ্রি। এখন আমরা এটাকে কোন একটা ফর্মুলার মধ্যে হচ্ছে ফেলবো, কোন একটা ফর্মুলায় ফেলে আমরা এটা সিম্পলিফাই করে ফেলবো। এখন তাহলে এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? আমরা ধরতে পারি যে এটা হলো অ্যাঙ্গেল সি অ্যান্ড এটা হলো অ্যাঙ্গেল ডি। তো তাহলে যদি আমরা এটাকে অ্যাঙ্গেল সি ধরি অ্যান্ড এটাকে আমরা অ্যাঙ্গেল ডি ধরি, তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল সি আর ডি ধরলে আমরা এটাকে সাইন সি প্লাস সাইন ডি, এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করতে পারি। সাইন সি প্লাস সাইন ডি এর ফর্মুলাটা কি? আমরা লিখতে পারি যে এটা হলো 2 সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। তো তাই যদি হয়, এখন এখানে আমরা সি আর ডি এর ভ্যালু বসাই দিই। আমরা সি মানে ধরে আসি যে এটা হচ্ছে আলফা মাইনাস 30 অ্যান্ড ডি মানে আমরা ধরে নিয়েছি যে এটা হচ্ছে আলফা প্লাস 150। এখন আমরা জাস্ট এই সি আর ডি এর ভ্যালু এখানে বসাই দিব। আমরা যদি সি আর ডি যদি এখানে আলফা মাইনাস 30 আর আলফা প্লাস 150 ধরি, তাহলে এখানে আমরা সি প্লাস ডি এর ভ্যালুটা কত পাই? আমরা এইটুকু পাই সি আর এটুকু আমরা পাই হচ্ছে ডি। তাহলে আমরা সি প্লাস ডি এর ওভারঅল ভ্যালু পাই 2 আলফা প্লাস 120, 2 আলফা প্লাস 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের সি প্লাস ডি এর ভ্যালু। সি মাইনাস ডি হবে আলফা মাইনাস 30 মাইনাস আলফা মাইনাস 150। এটা হলো সি মাইনাস ডি এর ভ্যালু, যেটার ভ্যালু আসে হচ্ছে নেগেটিভ 180 ডিগ্রি। তো এখন আমরা তাহলে আমাদের এই সি প্লাস ডি এর ভ্যালু অ্যান্ড সি মাইনাস ডি এর ভ্যালু আমাদের এই ফর্মুলাটার মধ্যে আমরা এখন এখানে বসায় দিই। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো পাবো এরকম। আমরা এখানে সি প্লাস ডি এর ভ্যালু পাই 2 আলফা প্লাস 120 ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই কজ মাইনাস 180 ডিভাইডেড বাই 2। আমরা জাস্ট সি প্লাস ডি এর ভ্যালু আর সি মাইনাস ডি এর ভ্যালুটা এখানে বসাই দিছি। এখন তাহলে আমাদের এর পরের লাইনটা আসবে এরকম 2 সাইন, এখানে আমরা পাবো আলফা প্লাস 60 ডিগ্রি মাল্টিপ্লাইড বাই কজ নেগেটিভ 90 ডিগ্রি। এখন আমরা একটা ব্যাপার জানি যে কজ এর মধ্যে যদি নেগেটিভ অ্যাঙ্গেল থাকে, কজের পরে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা যেহেতু কজ অফ মাইনাস থেটা সমান কজ অফ থেটা, তাহলে আমরা জানি যে কজ অফ মাইনাস 90 এটার ভ্যালু হয়ে যাবে কজ অফ 90, কারণ কজ এর পরে মাইনাস থাকে না। আমাদের ফর্মুলাটা এরকম ছিল যে কজ অফ নেগেটিভ থেটা ইকুয়ালস টু সিম্পলি জাস্ট কজ অফ থেটা। তাহলে এখানেও কজ অফ নেগেটিভ 90 সিম্পলি ইকুয়ালস টু কজ অফ 90 ডিগ্রি, অ্যান্ড তার শুরুতে ছিল 2 মাল্টিপ্লাইড বাই সাইন আলফা প্লাস 60। এখন এখানে যদি আমরা খেয়াল করি, আমরা জানি যে কজ অফ 90 এর ভ্যালু হলো 0। যেহেতু কজ 90 এর ভ্যালু 0, তাই এখানে যেহেতু এই তিনটা অংশ গুণ আকারে আছে, তাই আমরা বলতে পারি এই ওভারঅল গুণফলটাই ইকুয়ালস টু হয়ে যাবে 0। তাহলে আমাকে যেই রেশিওটা, যে দুটো রেশিওর যোগফল এখানে দেওয়া হয়েছে তার মান জানতে চাওয়া হয়েছে, এই মান তাহলে হবে জাস্ট 0। এটা হচ্ছে এই কোশ্চেনটার অ্যান্সার। আচ্ছা, এই প্রশ্নে আমাকে একটা ত্রিভুজের তিনটা বাহু এ অ্যান্ড বি অ্যান্ড হচ্ছে সি, এই তিনটা বাহু দেয়া আছে অ্যান্ড বলা হয়েছে আমার এ অ্যাঙ্গেলটার মান কত। টিপিক্যালি যখন আমরা একটা ট্রায়াঙ্গেলের ডায়াগ্রাম ড্র করি, তখন আমরা হচ্ছে বাহু ধরি কোন লেটার দিয়ে অ্যান্ড আমরা অ্যাঙ্গেল ধরবো কোন লেটার দিয়ে, সেটা আমরা একটু এখানে বোঝার ট্রাই করি। সাধারণত অ্যাঙ্গেল গুলো ধরা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ এরকম যে যদি এটা এ অ্যাঙ্গেল হয়, ধরে নিই এটা বি অ্যাঙ্গেল অ্যান্ড এটা সি অ্যাঙ্গেল, অ্যান্ড নর্মালি আমরা যেই অ্যাঙ্গেল ধরি তার অপোজিট বাহুটা হচ্ছে স্মল লেটার দিয়ে আমরা নর্মালি ধরি, অর্থাৎ এর অপোজিটে একটা স্মল এ দিয়ে একটা বাহু, সি এর অপোজিটে স্মল সি দিয়ে একটা বাহু, অ্যান্ড বি এর অপোজিটে স্মল বি দিয়ে একটা বাহু আমরা
চিন্তা করি। তো তাহলে এখন যদি আমাকে এখানে এ অ্যাঙ্গেল এর মান চাওয়া হয়, আমরা তাহলে এখানে এই এ অ্যাঙ্গেল এটা নির্ণয় করতে চাই। তার জন্য আমরা হচ্ছে এখানে কোন ফর্মুলা ব্যবহার করতে পারি? আমরা এখানে যদি এ অ্যাঙ্গেলটা জানতে চাই এন্ড আমাকে সবগুলা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করতে পারি যে cos অফ এ ইকুয়ালস টু এর অ্যাঙ্গেলের সাথে যেই দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুকে আমরা এখানে নিব প্রথমে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইডেড বাই 2bc এন্ড অপোজিটে যে থাকবে তাকে আমরা হচ্ছে লব অংশে মাইনাস করব, তার স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এটা হচ্ছে cos a এর ফর্মুলা। তো এখন তো আমরা a b আর c প্রত্যেকটা বাহুর মানই আমরা জানি। এখানে a এর মান হলো 8, b এর মান হলো 4, c এর মান হলো 6। তাহলে 8, 4 and 6, a এর মান হলো 8, b এর মান হলো 4 and c এর মান হলো 6। তো তাহলে আমরা এখন যদি এই মানগুলো এখানে বসাই, এখন এই মানগুলো হচ্ছে আমরা অ্যাকর্ডিংলি বসাই, তারপর আমরা এই লাইনটা লিখতে পারি যে cos অফ a ইকুয়ালস b স্কোয়ার মিনস হচ্ছে 4 স্কোয়ার প্লাস c স্কোয়ার মিনস হচ্ছে 6 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 4 ইন্টু 6। তাহলে এখান থেকে আমরা পাই cos অফ a, cos a এর ভ্যালু এখান থেকে আমরা পাই -1 ডিভাইডেড বাই 4। এখন cos এর মান যদি -1/4 হয়, আমাকে এই কোশ্চেনটাতে আমাকে শুধু cos না, আমাকে এখানে tan চাইতে পারে, আমাকে এখানে হচ্ছে sin চাইতে পারে যে sin এর ভ্যালু কত, tan এর ভ্যালু কত। তো সেই জন্য এখন আমরা এই cos এটাকে এরপর sin a তে বা tan a তে আমরা কনভার্ট করা শিখব। আমরা জানবো যে cos a থেকে কিভাবে আমরা sin এর ফর্মুলা বের করতে পারি। এটা তো কম্পারেটিভলি সহজ, আমরা জানি যে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে ইকুয়ালস টু হচ্ছে 1। তো আমরা এখানে সিম্পলি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব। তাহলে সেই হিসেবে এখানে sin a এর ফর্মুলাটা হবে √1 minus cos square of a, that means -1/4 হোল স্কয়ার। এন্ড এখানে একটা রুট আসবে, তাহলে এখানে sin এর সামনে অবশ্যই একটা আমাদের প্লাস মাইনাস দিয়ে দেওয়া উচিত। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি যে sin a is equal to, আমরা বলতে পারি যে প্লাস মাইনাস অফ √15 ডিভাইডেড বাই 4। এভাবে আমরা এখানে sin a এর ফর্মুলা এটাও আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারি। এন্ড যদি আমরা এখানে sin a এর ভ্যালু জানি, cos a এর ভ্যালু জানি, তাহলে এখানে আমরা tan a এর ভ্যালু যেটা সেটাও আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারবো। তো তাহলে এই ফর্মুলা থেকে আমরা এই ব্যাপারটা মাথায় রাখবো যে যদি আমরা একটা ত্রিভুজের, একটা ট্রায়াঙ্গেলের যদি আমরা 3টা বাহুর দৈর্ঘ্যই জানি, তাহলে সেখান থেকে আমরা যে কোনো কোণ এর যে কোনো অনুপাত এ বি সি যেই অ্যাঙ্গেলই হোক, sin tan cos যেই অনুপাতই হোক, আমরা চাইলে তার মানটা বের করতে পারি। এই কোশ্চেনটায় আমাকে cos x প্লাস cos y দেয়া আছে এন্ড sin x প্লাস sin y দেয়া আছে এন্ড আমাকে বলা হয়েছে tan এর একটা ভ্যালু নির্ণয় করতে। তো তাহলে এখন আমরা এখানে হচ্ছে cos x প্লাস cos y এর ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যেখানে আমরা x প্লাস y/2 এই অ্যাঙ্গেলটা পাই। তো তার জন্য আমরা এই ফর্মুলাটা এখানে লিখতে পারি যে 2 cos x plus y divided by 2 multiplied by cos x minus y divided by 2 equals to p। আমরা এই ফর্মুলাটা লিখতে পারি cos x plus cos y এটার ফর্মুলা হিসেবে। এখন আমরা এখানে cos x plus cos y এর ফর্মুলাটা লিখলাম। এখন আমরা তাহলে sin x plus sin y এটার ফর্মুলা লিখে ফেলি এখানে আবার নিচে। এই সিমিলার প্যাটার্নের যে ফর্মুলা, যেখানে আমরা x plus y/2 and x minus y/2 পাবো, সেই ফর্মুলাটা আমরা এখন নিচে লিখব। sin x plus sin y equals to q, এটার ফর্মুলা লিখতে হবে এরকম 2 sin x plus y/2 multiplied by cos x minus y divided by 2 equals to q। তাহলে এখানে আমরা দুইটা ফর্মুলা লিখে ফেললাম। আমাদের প্রথম যে রাশিটা ছিল তার জন্য আমরা এখানে একটা ফর্মুলা লিখলাম, এন্ড সেকেন্ড যেই এক্সপ্রেশন বা ইকুয়েশনটা দেওয়া হয়েছিল তার জন্য আমরা এখানে আরেকটা ফর্মুলা লিখলাম। আমরা এই স্পেসিফিক ফর্মুলাটা কেন আমরা চয়েস করেছি, তার কারণ আমাকে এখানে চাওয়া হয়েছে tan of x plus y/2 এন্ড আমরা এই ফর্মুলায় আমরা পাই sin x plus y/2 and cos x plus y/2। তাহলে এখন যদি আমরা
এটাকে 1 নাম্বার এন্ড এটাকে 2 নাম্বার ধরি, এন্ড যদি 2 কে আমরা 1 দিয়ে ভাগ দিয়ে দেই, তাহলে এখানে সাইন বাই কজ ইকুয়ালস টু আমরা যেটা চাচ্ছি ট্যান, সেটা এখানে চলে আসবে। আমরা যদি 2 কে 1 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এখানে আমাদের এই 2 and 2 কাটা চলে যাবে, cos x minus y by 2 and cos x minus y by 2 কাটা চলে যাবে। আমার এখানে থাকবে sin x plus y by 2 divided by cos x plus y by 2 equals to q divided by p। তাহলে আমরা এখানে 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ডিভাইড করে দিব। তাহলে এখানে আমার এই tan x plus y by 2 যেই রেশিও এন্ড যেই অ্যাঙ্গেলটা চেয়েছিল, সেই দুটাই আমরা এই অ্যাপ্রোচে আগালে ওই রেশিও tan এন্ড ওই অ্যাঙ্গেল x plus y by 2 এটা আমরা নিয়ে আসতে পারি। এই ধরনের ম্যাথগুলোতে আমার অ্যাঙ্গেল কোনটা এন্ড আমার রেশিও কোনটা, এই দুটার কথা চিন্তা করেই ফর্মুলা হচ্ছে সিলেক্ট করা উচিত। এই কোশ্চেনটা হচ্ছে সাস্ট এর কোশ্চেন, এন্ড তার মানে টিপিক্যালি এটা একটা কঠিন কোশ্চেন। আমরা অন্তবৃত্তের পরিধি, এটা হয়তো আমরা একটা ফুল ম্যাথমেটিক্যাল ওয়ার্কআউটের মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে পারি। তো অ্যাডমিশনের মতো যেখানে টাইম কনস্ট্যান্ট থাকে, সেখানে আমরা হচ্ছে একটা যত ছোট সম্ভব একটা ফর্মুলা দিয়ে আমরা এই ভ্যালুটা নির্ণয় করার ট্রাই করব। এখন এই কোশ্চেনের জন্য আমরা এই ব্যাপারটা মনে রাখবো যে অন্তবৃত্তের পরিধি নির্ণয় করার জন্য আমাকে তো অন্তবৃত্তের ব্যাসার্ধ লাগবে। সেই অন্তবৃত্তের ব্যাসার্ধ এর ফর্মুলাটা আমরা কিভাবে পাইতে পারি? অন্তবৃত্তের ব্যাসার্ধ এর ফর্মুলা হচ্ছে যে r ইকুয়ালস টু a বাই s। a বাই s, a মানে কি, s মানে কি? তো ব্যাসার্ধ, অন্তবৃত্তের ব্যাসার্ধ, এটা অন্তবৃত্ত। আমরা তো হোপফুলি আমরা অন্তবৃত্ত জিনিসটা চিনি, যে বৃত্তটা ত্রিভুজের মধ্যে থাকে সেটা হচ্ছে অন্তবৃত্ত। অর্থাৎ এই ত্রিভুজটার মধ্যে যদি আমরা ধরি যে এটা হচ্ছে a b আর c বিন্দু, বা এটা হচ্ছে a বাহু, এটা b বাহু এন্ড এটা c বাহু, এই ত্রিভুজের মধ্যে আমরা যেই বৃত্তটা দেখতে পাই সেই বৃত্তটা হচ্ছে এখানে একটা অন্তবৃত্ত। আর এই অন্তবৃত্তের ব্যাসার্ধ যদি এখন আমরা নির্ণয় করতে চাই, অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার ফর্মুলা হচ্ছে আমরা এখন যেটা লিখলাম যে এই ট্রায়াঙ্গেল এরিয়া ডিভাইডেড বাই ট্রায়াঙ্গেলের এস বা অর্ধ পরিধি, হাফ অফ দ্য পেরিমিটার। কিভাবে আমরা এটা নির্ণয় করব? আমাদের এই অর্ধ পরিধি এটা হলো a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2। এটা হলো এস এর ফর্মুলা বা অর্ধ পরিধি। a প্লাস বি প্লাস সি এটা হচ্ছে ফুল পেরিমিটার এন্ড তার হাফ পেরিমিটার, তাই ডিভাইডেড বাই 2। আর এরিয়া যেটা, এটা আমরা নির্ণয় করতে পারি এই এস ভ্যালু থেকেই। আমরা জানি যে এরিয়া এর একটা ফর্মুলা হচ্ছে root over of s multiplied by s minus a multiplied by s minus b multiplied by s minus c। তাহলে আমরা এরিয়া এর হচ্ছে ফর্মুলা জানি, আমরা হাফ পেরিমিটারের ফর্মুলা জানি। এখন এগুলো নির্ণয় করে আমরা আমাদের অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারি। এন্ড অন্তবৃত্তের ব্যাসার্ধ যখন আমরা নির্ণয় করতে পারি, তখন আমরা অন্তবৃত্তের পরিধি 2πr এটা আমরা নির্ণয় করে ফেলতে পারবো। তো তাহলে আমাদের প্রথম টার্গেট এখান থেকে রেডিয়াসটা বের করা। রেডিয়াসটা হবে হচ্ছে আমরা যেটা বললাম যে এরিয়া ডিভাইডেড বাই হাফ পেরিমিটার, এন্ড এরিয়া এর ফর্মুলা হচ্ছে s মাইনাস a, s মাইনাস b এন্ড s মাইনাস c, এন্ড নিচে বসবে হচ্ছে s। এখন আমরা এখানে s এর ভ্যালুটা কত পাই? আমাকে দেয়া আছে যে বাহুগুলোর দৈর্ঘ্য 3, 5 এন্ড 6। তো তাহলে এখানে s এর ভ্যালু হবে 3 প্লাস 5 প্লাস 6 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 7। অর্ধ পরিধি বা হাফ পেরিমিটার এটার ভ্যালুটা হলো 7। তো এখন আমরা যদি এখানে s এর মান যদি 7 পাই, এখন আমরা 7টা জাস্ট বসাই দিই, তাহলে আমাদের এই রেডিয়াসটা চলে আসবে। আমরা এখানে সিম্পলি জাস্ট s এর ভ্যালু যে 7 সেটা বসাই দিলাম আমাদের এই ফর্মুলাটার মধ্যে। এখন আমরা ফার্দার ক্যালকুলেশন করে আমরা হচ্ছে আর এর ভ্যালুটা নির্ণয় করে ফেলি। প্রপারলি যদি আমরা এখানে ক্যালকুলেশনটা করি, তাহলে এখানে আমরা আর এর ভ্যালু পাই root over of 56 ডিভাইড বাই 7, root over 56/7। তো আমরা আর এর ভ্যালু যদি প্রপারলি নির্ণয় করে ফেলি, তাহলে এখানে আমাকে যে পরিধি চাওয়া হয়েছে সার্কামফারেন্স, সেই পরিধি এখন আমরা খুব সিম্পলি নির্ণয় করতে পারি যে সেটা হচ্ছে 2πr, দ্যাট মিনস 2π। তাহলে এখানে পরিধি হলো 2πr, বা আর এর বদলে আমরা হচ্ছে আর এর ভ্যালুটা বসাই দিলাম, সেটা হচ্ছে root over of 56 ডিভাইড বাই 7। তো পরিধি বের করাটা এখানে খুব একটা ডিফিকাল্ট না, জাস্ট 2πr। কিন্তু এখানে আর এর ভ্যালু, অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করার যে ফর্মুলা, এই ব্যাপারটা আমাদের অনেকের কাছেই নতুন।
আমরা এইটা হচ্ছে মনে রাখবো যে অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করার ফর্মুলা হচ্ছে এরিয়া ডিভাইডেড বাই এস। ট্রায়াঙ্গেলের এরিয়া সেটা আমরা এস এর সাহায্যে বের করতে পারি, √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। এই ফর্মুলাটা আমরা মনে রাখবো, এরিয়া বের করার এই ফর্মুলা, এন্ড s মানে হাফ অফ দ্য পেরিমিটার, সো a প্লাস b প্লাস c হোল ডিভাইডেড বাই 2। এই কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে cos a প্লাস cos b ইকুয়ালস টু sin c হলে ত্রিভুজের নাম কি, বা ত্রিভুজটা কেমন ত্রিভুজ। তো আমরা অ্যাকচুয়ালি এটা জানি, এটা আমাদের প্রায় মুখস্থই হয়ে যাওয়ার কথা যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। আমরা এখন ম্যাথমেটিক্যালি প্রমাণ করি যে কিভাবে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। আমরা তার জন্য এখানে শুরুতেই cos a প্লাস cos b এই পার্টটুকু ফর্মুলা অ্যাপ্লাই করি। আমরা cos a প্লাস cos b এটার বদলে আমরা এটাকে বলতে পারি 2 cos a প্লাস b বাই 2 মাল্টিপ্লাইড বাই cos a মাইনাস b বাই 2। আর আমাদের রাইট সাইডটা যা ছিল আমরা সেটাই আপাতত রাখি, যে সাইন অফ c। কিন্তু এই ম্যাথের প্রয়োজনে যেহেতু আমরা অলরেডি বাম পাশে পাচ্ছি a বাই 2 অ্যান্ড হচ্ছে b বাই 2, এ পাশে a বাই 2 অ্যান্ড হচ্ছে b বাই 2, যেহেতু আমরা এমন পাচ্ছি তার জন্য আমরা ডান পাশেও c এটাকে চেঞ্জ করে আমরা এটাকে লিখব 2c বাই 2। আমরা আমাদের এই ইকুয়েশনটার বাম পাশ আর ডান পাশ আমরা ইউনিফর্ম করলাম, আমরা সবগুলোই এখন a বাই 2, b বাই 2, c বাই 2 এই আকারে নিয়ে আসলাম। এখন অলরেডি এখানে বলা হয়েছে যে এবিসি একটা ত্রিভুজ। তো যদি এবিসি একটা ত্রিভুজ হয় তাহলে আমরা এখানে বলতে পারি যে a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, অ্যান্ড তার জন্য আমরা বলতে পারি যে a প্লাস b ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস c। যেহেতু এটা আমরা বলতে পারি তাহলে এখন আমরা এই a প্লাস b এই পার্টটুকুর বদলে এখন আমরা লিখব 180 মাইনাস c মাল্টিপ্লাইড বাই cos অফ a মাইনাস b বাই 2, এটা যা ছিল তাই থাকবে, ইজ ইকুয়ালস টু, এখন এটাকে যদি আমরা sin 2 এন্ড এই পার্টটাকে যদি আমরা থিটা হিসেবে কনসিডার করি তাহলে এখানে আমরা sin 2 থিটা এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে sin 2 থিটার ফর্মুলা অনুযায়ী এই পার্টটাকে এখন আমরা বলতে থিটা মাল্টিপ্লাইড বাই cos অফ থিটা। আমরা ডান পাশে sin 2 থিটা সমান 2 sin থিটা cos থিটা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম। আমরা ফর্মুলাটা নোট করে রাখি, এটা হলো আমাদের ফর্মুলা যেটা আমরা এই লাইনে ব্যবহার করলাম, আমরা এই ফর্মুলাটা মনে রাখি। এখন আমরা যদি আমাদের এই ইকুয়েশনটার দিকে তাকাই, cos এর পর আমাকে যে অ্যাঙ্গেলটা দেয়া আছে 180 মাইনাস c হোল ডিভাইডেড বাই 2, এখন এটাকে আমি চাইলেই 180 বাই 2 মাইনাস c বাই 2 আমি এটাকে চাইলে এখন এই ফরম্যাটে লিখতে পারি। 180 বাই 2 এই ভ্যালুটা হলো 90 ডিগ্রি অ্যান্ড এই পাশটা হলো c বাই 2। তাহলে এখন আমি আমার নেক্সট লাইনটা এভাবে লিখব, 2 cos 180 বাই 2 মানে হলো 90 মাইনাস c বাই 2 মাল্টিপ্লাইড বাই cos অফ a মাইনাস b বাই 2 ইজ ইকুয়ালস টু 2 sin c বাই 2 cos c বাই 2। এখন আমরা জানি যে cos এর পর যদি 90 মাইনাস থাকে তাহলে সেটা হয়ে যাবে sin, এন্ড যেহেতু 90 মাইনাস c বাই 2 তার মানে এটা হলো প্রথম কোয়াড্র্যান্ট, এন্ড প্রথম কোয়াড্র্যান্ট হিসেবে এখানে cos এর ভ্যালু পজিটিভ থাকবে, নেগেটিভ হবে না। তো তাহলে নেক্সট লাইনটা আমি এভাবে লিখতে পারি, 2 sin c বাই 2, এখানে cos সাইনে কনভার্ট হয়ে গিয়েছে 90 ডিগ্রি থাকার কারণে, মাল্টিপ্লাইড বাই cos অফ a মাইনাস b বাই 2 ইকুয়ালস 2 sin c বাই 2 cos অফ c বাই 2। এখন এখানে দুই পাশ থেকে যদি আমরা 2 and 2 এবং sin c বাই 2 sin c বাই 2 কেটে দিই তাহলে আমাদের হাতে শেষ পর্যন্ত থাকবে cos অফ a মাইনাস b বাই 2 ইকুয়ালস টু cos অফ c বাই 2। তাহলে দুই পাশ থেকে যদি এখন আমরা এই cos ক্যান্সেল আউট করে দিই, ডিভাইডেড বাই 2 ক্যান্সেল আউট করে দিই, তাহলে এখানে আমরা পাবো a মাইনাস b ইকুয়ালস c, দ্যাট মিনস a ইকুয়ালস b প্লাস c। আমরা তাহলে এই ম্যাথ থেকে আমরা ফাইনালি এই লাইনটা নিয়ে আসতে পারি যে a ইকুয়ালস b প্লাস c। এখন a ইকুয়ালস টু b প্লাস c যদি হয় তাহলে আমরা কিভাবে বলবো যে এটা আসলে একটা সমকোণী ত্রিভুজ। আমরা বলে আসছি যে একটা ত্রিভুজের তিনটা কোণের সামেশন হয় 180 ডিগ্রি। এখন আমি এখানে জানি যে আমার a ইকুয়ালস b প্লাস c,
তো তাহলে আমি এখন চাইলেই বি প্লাস সি এর বদলে এ লিখতে পারি। যদি এখন আমি এই পার্টটাতে বি প্লাস সি এর বদলে এ লিখি, তাহলে আমি পাবো এ প্লাস এ সমান 180 ডিগ্রি, অ্যান্ড দ্যাট মিনস এ এর মান হবে 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি যে হ্যাঁ, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো তাহলে এটা আমরা এভাবে ম্যাথমেটিক্যালিও প্রমাণ করতে পারি। অ্যান্ড যদি আমাদের এমসিকিউ এর প্রিপারেশনটা নিয়ে রাখতে হয়, তাহলে আমরা জাস্ট মনে রাখবো এই ম্যাথটা, যে যদি আমাকে এরকম কন্ডিশন দেওয়া থাকে, আমি বুঝে নিব যে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। এই কোশ্চেনটায় আমাদেরকে এবিসি ত্রিভুজের একটা এবি বাহু অ্যান্ড একটা বিসি বাহু দেওয়া, অ্যান্ড হচ্ছে ক্ষেত্রফল দেওয়া। আমাকে এখানে তিনটা বাহু দেওয়া নাই। তিনটা বাহু দেওয়া থাকলে আমরা হচ্ছে তিনটা বাহুর সাহায্যে অ্যাঙ্গেল বের করার যে ফর্মুলা, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারতাম। ফর্মুলাটা ছিল এরকম, এই যে আমাকে চাইছিল এখানে অ্যাঙ্গেল এবিসি। তো অ্যাঙ্গেল এবিসি মানে আসলে কোন অ্যাঙ্গেল? এই যে মাঝের যেই লেটার, সেটা হচ্ছে অ্যাঙ্গেল, অর্থাৎ এটা হচ্ছে মূলত অ্যাঙ্গেল বি। কিভাবে? আমরা এই ফিগারটার দিকে তাকাই। আচ্ছা, তো আমরা মূলত অনেকেই হচ্ছে এই তিনটা লেটার দিয়ে অ্যাঙ্গেল প্রকাশ করা, একটা লেটার দিয়ে অ্যাঙ্গেল প্রকাশ করা, এখানে একটু কনফিউজড হই। আমাকে এখানে বলা হয়েছে অ্যাঙ্গেল এবিসি। তো যদি অ্যাঙ্গেল এবিসি বলা হয়, অ্যাঙ্গেল এবিসি তো মূলত এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল এবিসি। আবার সিঙ্গেল লেটারে প্রকাশ করলে এটাই হচ্ছে অ্যাঙ্গেল বি। অ্যাঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি মূলত একই জিনিস। তাহলে এখানে যখন আমরা দেখতে পাই যে আমাকে এখানে অ্যাঙ্গেল এবিসি চাওয়া হয়েছে, তার মানে এখানে অ্যাঙ্গেল বি চাওয়া হয়েছে। তো এখন আমরা কজ অফ বি, এটা জন্য আমরা একটা ফর্মুলা লিখতে পারি। ফর্মুলাটা এরকম যে কজ অফ বি হবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডিভাইড বাই 2ac, অর্থাৎ যেই লেটারের অ্যাঙ্গেল সেই লেটারটা বাদ থাকবে, অ্যান্ড পরে সেটা লব এ তার স্কোয়ারটা মাইনাস হবে। এটা হচ্ছে কজ অফ বি এর ফর্মুলা। কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে আমাদেরকে এই তিনটা বাহু দেওয়া হয় নাই, আমাদেরকে এখানে দেওয়া হয়েছে দুইটা বাহু। তো দুইটা বাহু দেওয়া হলে তো আসলে এই ফর্মুলার সাহায্যে আমরা অ্যাঙ্গেলটা নির্ণয় করতে পারবো না। আমাদের সেকেন্ড একটা কনফিউশন থাকে এই কোশ্চেনে, যে এই বাহু এর নাম কিভাবে দেওয়া হয়। আমরা যেমন এখানে আমাকে দেওয়া হয়েছে এবি বাহু, আমাকে এখানে এবি বাহু দেওয়া হয়েছে, আমাকে এখানে বিসি বাহু দেওয়া হয়েছে। এখন এবি বাহু দেয়া, বিসি বাহু দেয়া, আমরা যখন স্মল লেটার এ স্মল লেটার বি দিয়ে বাহুর নাম করি, তখন আমরা কিভাবে এই নামটা দিব? আমাদের এই নামকরণের বেলায় আমরা মূলত যেই কাজটা করি, এই যে পয়েন্টগুলো থাকে, এই পয়েন্টগুলো আমরা দিই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, অর্থাৎ এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। তো আমরা এই তিনটা লেটার, তিনটা পয়েন্ট এভাবে নামকরণ করি। আর যখন আমরা বাহুর নামকরণ করি, তখন এই যে এই পাশে যে এবি বাহু, সেই এবি বাহু এর নাম আমরা দিব হচ্ছে তার অপোজিট যেই পয়েন্টটা আছে সি, তার নামে। তো তাহলে এই বাহুটার নাম হবে সি, এর অপোজিট বাহুটার নাম হবে এ, এন্ড বি এর অপোজিট যে বাহু তার নাম হবে বি। এখন আমাকে এখানে দেয়া আছে এবি এর মান 5 সেন্টিমিটার, তাহলে এবি এর মান এখানে হলো 5 সেন্টিমিটার, এন্ড বিসি এর মান হলো 6 সেন্টিমিটার। তাহলে এখানে বিসি এর মান হলো 6 সেন্টিমিটার। বি এসি এর মান কত সেটা এখানে দেওয়া নাই, তো তাহলে সেটা ছাড়াই এখন আমাদেরকে ম্যাথ করতে হবে। স্টিল আমাকে তো এখানে অ্যাঙ্গেল চেয়েছে। আমরা এই একটু আগে ম্যাথে যে কজ এর ফর্মুলা ব্যবহার করে আসছি, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না। আমরা এখানে তাহলে কোন ফর্মুলা ব্যবহার করব? আমাদেরকে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে। তো যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, আমরা এখানে ক্ষেত্রফল এন্ড অ্যাঙ্গেল এই রিলেটেড আমরা একটা ফর্মুলা ব্যবহার করব। এখানে এখন ফর্মুলা আমরা কোনটা ব্যবহার করব? আমরা জানি এরিয়া এর একটা ফর্মুলা দেখতে এরকম। এরিয়া এর একটা ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু বাহু ইন্টু বাহু ইন্টু সাইন অফ থেটা, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেই থেটা সেটা। তো আমরা যদি এখন আমাদের এই ফিগারটার দিকে তাকাই, আমরা দেখব যে এই একটা বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 5, এই একটা বাহু তার দৈর্ঘ্য হচ্ছে 6, এন্ড তার মধ্যবর্তী অ্যাঙ্গেল সেইটা হচ্ছে অ্যাঙ্গেল বি। তাহলে এখন আমরা এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করতে পারি যে এরিয়া, তাহলে এটা হবে হাফ মাল্টিপ্লাইড বাই একটা বাহু 5 মাল্টিপ্লাইড বাই অন্য বাহু 6
মাল্টিপ্লাইড বাই সাইন অফ ইন্টারমিডিয়েট অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এখানে বি। এরিয়া আমাকে কত দেওয়া, এরিয়ার মান দেওয়া হচ্ছে 12, তাহলে আমরা এখানে এরিয়ার মানটা লিখে ফেলবো 12। এখন যদি আমরা ফার্দার ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে পাবো 12/15 ইকুয়ালস টু সাইন বি, অ্যান্ড তার ফলে আমরা এখানে বলতে পারি যে আমাদের অ্যাঙ্গেল বি বা আমাদের এই অ্যাঙ্গেল এবিসি সেই ভ্যালুটা হবে সাইন ইনভার্স 12/15। এটাই তাহলে আমাদের যে অ্যাঙ্গেলটা চাওয়া হয়েছে অ্যাঙ্গেল বি তার মান। যেহেতু আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবো না এখানে, আমরা এভাবেই রাখবো। আর যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি তাহলে তো আমরা এখান থেকে অ্যাঙ্গেলের মানটা নির্ণয় করে বসাই ফেলতে পারি। এই প্রশ্নটা যদিও ত্রিকোণমিতিক রেশিও দিয়ে দেওয়া, কিন্তু এটা আসলে ত্রিকোণমিতির কোয়েশ্চেন না, এটা অনেকটাই আমাদের ধারা রিলেটেড একটা কোয়েশ্চেন, যেখানে আমরা জানি যে ধারা দুরকম হয়, একটা হচ্ছে গুণোত্তর ধারা, একটা হচ্ছে সমান্তর ধারা, অ্যারিথমেটিক সিরিজ অ্যান্ড জিওমেট্রিক সিরিজ। যদি এখানে আমি সাইনটাকে বাদ দিয়ে শুধুমাত্র অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করি তাহলে আমি আমার ধারা বা সিরিজটা পাবো এরকম 2 + 7 + 12 + ... + 147। এটা হচ্ছে আমাদের ধারা। এখন বলা হয়েছে যে এই ধারায় পদ সংখ্যা কত। আমরা ধরে নিই যে এই লাস্ট যে পদটা দেয়া আছে, আমরা ধরে নিই যে এটা হচ্ছে আমাদের n-তম পদ। যদি এটা n-তম পদ হয় তাহলে এখন আমরা n-তম পদের ফর্মুলা, সমান্তর সিরিজের n-তম পদের ফর্মুলা দিয়ে এখন আমরা এই n এর মান কত সেটা আমরা নির্ণয় করতে পারি। এখন তার জন্য আমরা কি করব, আমাদের প্রথম যে পদ সেটাকে আমরা বলবো হচ্ছে a, এন্ড দুইটা পদের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলবো d, এর ভ্যালু হলো 5, কারণ বারবার 5 করে এখানে যোগ হচ্ছে। তাহলে এখন আমরা সমান্তর ধারার যেই ফর্মুলা আমরা জানি n-তম পদের, সেটা এখন আমরা এখানে অ্যাপ্লাই করি। এখানে আমরা বলতে পারি যে n-তম পদ হলো 147, অ্যান্ড n-তম পদের ফর্মুলা হলো a + n-1 মাল্টিপ্লাইড বাই d ইকুয়ালস টু 147। এখন আমরা এখানে a এর ভ্যালু জানি, এটা হলো 2 + n-1 মাল্টিপ্লাইড বাই d ইকুয়ালস 147। আমরা এখানে d এর ভ্যালু বসিয়ে দিতে পারি 5। তাহলে এখান থেকে ফার্দার ক্যালকুলেট করলে আমরা n এর ভ্যালু পাবো 30। যেহেতু এখান থেকে n এর ভ্যালু আছে 30, তার মানে আমরা বলতে পারি যে 147 এটা হলো আমাদের 30তম বা 30তম পদ। তাহলে এই ম্যাথটা যদিও এটার চেহারা দেখতে ত্রিকোণমিতিক ম্যাথের মতো, কিন্তু এটা আসলে ত্রিকোণমিতির ম্যাথ না, এটা হচ্ছে একটা নর্মাল অ্যালজেব্রা, একটা ধারা রিলেটেড একটা ম্যাথ। এই কোশ্চেনটা অ্যান্সার করতে হলে আমাদেরকে ত্রিকোণমিতির থেকেও আগে আসলে আমাদের যোজন বিয়োজন এর প্রসেসটা ভালো করে বুঝতে হবে। যে শুধুমাত্র যোজন বিয়োজন, আমরা চাইলে বিয়োজন যোজনও করতে পারি, অথবা শুধুমাত্র যোজন এন্ড শুধুমাত্র বিয়োজন করতে পারি। এই ব্যাপারটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমরা প্রসেসটা একটু দেখি। যদি আমাকে বলা হয় যে a/b = m/n, আমরা চাইলে এখন এটাকে কনভার্ট করে a + b ডিভাইডেড বাই a - b ইকুয়ালস টু m + n ডিভাইডেড বাই m - n, আমরা এই ফর্মেটে লিখতে পারি। আমরা উপরে লব এর সাথে হর যোগ করেছি, অ্যান্ড নিচে আমরা লব থেকে হর মাইনাস করেছি। সে একইভাবে এখানে আমরা লবের সাথে হর যোগ করলাম, লব থেকে হর আমরা এখানে বিয়োগ করেছি। অ্যান্ড যেহেতু আমি প্রথমে যোগ করলাম অ্যান্ড পরে আমি বিয়োগ করলাম, তাই এটার নাম যোজন বিয়োজন। আমি যদি চাই আমি এখানে আগে বিয়োজন অ্যান্ড পরে যোজন সেটাও আমি করতে পারি। তখন এটা দেখতে এরকম হবে যে আমি লব থেকে হর মাইনাস করলাম ডিভাইডেড বাই লবের সাথে হর যোগ করলাম ইকুয়ালস টু লব থেকে হর মাইনাস করলাম ডিভাইডেড বাই লবের সাথে হর আমরা যোগ করলাম। এখন আমরা যোজন করব নাকি বিয়োজন করব আগে, সেটা ডিপেন্ড করে আমাদের ম্যাথ এর উপরে। আমাদেরকে যেরকম প্রমাণ ডিমান্ড করা হয় আমরা সেরকমই নর্মালি আমাদের যোজন বিয়োজনটা কমপ্লিট করি। এখন আমরা এই ট্যান থিটা থেকে, যেহেতু এখানে সাইন অ্যান্ড কজে যাওয়া লাগবে, আমরা প্রথমেই ট্যান থিটাকে ভাঙিয়ে আমরা এটাকে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা সমান 3/4, আমরা এই ফরম্যাটে এটাকে আমরা লিখতে পারি। অ্যান্ড তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেই ফ্র্যাকশনটা পেয়েছি এখানে, এটা হচ্ছে সিম্পলি তার একটা বিয়োজন যোজন ফরম্যাট। তাহলে এখন আমরা এটাকে সিম্পলি বিয়োজন যোজন করে ফেলবো। তাহলে এখন আমরা এখানে লব থেকে হর মাইনাস করব
ডিভাইডেড বাই আমরা লবের সাথে এখানে হর যোগ করব। অ্যান্ড যোজন বিয়োজন কখনো শুধুমাত্র এক সাইডে হয় না। আমরা একটা ইকুয়েশন তার বাম পক্ষ আর ডান পক্ষ দুই পক্ষেই একই সাথে সাইমালটেনিয়াসলি আমাকে যোজন বিয়োজন করা লাগবে। যেহেতু আমি বাম পাশে বিয়োজন যোজন করেছি, ডান পাশেও এখন আমাকে এখানে বিয়োজন যোজন করতে হবে। তো তার জন্য এখন আমি ডান পাশে লিখব 3 - 4 ডিভাইডেড বাই 3 + 4, অ্যান্ড এই ভ্যালুটা তাহলে আসবে হলো -1 ডিভাইডেড বাই 7। তো তাহলে আমরা এখানে বিয়োজন যোজন করে এটা আমরা ভ্যালুটা পাই -1/7। তাহলে আমাকে যেই টার্মটা এখানে দেয়া হয়েছে সেটার ভ্যালু এটাই, জাস্ট সিম্পলি আমরা বিয়োজন যোজন করেই এটার মান বের করে ফেলতে পারি, -1 ডিভাইডেড বাই 7। এই কোশ্চেনে আমাকে তিনটা বাহুর রেশিও দেওয়া অ্যান্ড অ্যাঙ্গেল চাওয়া হয়েছে। তো এটার ফিগারটা দেখতে কেমন হবে? এর রেশিও দেওয়া 3, আমরা ধরি এটা হচ্ছে 3x। বি এর রেশিও দেওয়া 7, আমরা ধরি এটা হলো 7x। অ্যান্ড সি এর রেশিও দেওয়া 5, আমরা ধরি এটা হলো 5x। এখন অ্যাঙ্গেল বাহু বি, তার অপোজিটে তাহলে হবে হচ্ছে বি বিন্দু, এর অপোজিটে হবে এ বিন্দু, অ্যান্ড সি এর অপোজিটে হবে সি বিন্দু। যেই বাহু তার অপোজিটে ওই বিন্দুটা থাকে। তো এখন অ্যাঙ্গেল বি যদি চাওয়া হয়, তিনটা বাহু যেহেতু আমরা এখানে জানি দেওয়া আছে, তাহলে আমরা কজ ব্যবহার করব এখানে। তাহলে আমরা এখন বলতে পারি যে cos of b that should be equal to, যেহেতু b তাহলে উপরে বসবে a² + c², নিচে বসবে 2ac, এন্ড মাইনাস দিয়ে বসবে হচ্ছে b²। এখন এর ভ্যালু হলো 3x, তাহলে এটা বসবে 3x এর হোল স্কয়ার, c এর বদলে বসবে 5x এর হোল স্কয়ার, মাইনাস b এর বদলে বসবে 7x এর হোল স্কয়ার, নিচে a এর বদলে বসবে 3x, c এর বদলে বসবে 5x। আমরা অ্যাকর্ডিংলি জাস্ট মানগুলো এখানে বসাই দিই। তো বসালে আমরা ফাইনালি cos of b এইটার ভ্যালু পাবো। আমরা এখানে এই ফর্মুলাটা আমরা এখানে চুজ করলাম, কারণ আমরা তিনটা বাহুই জানি, এন্ড তিনটা বাহু থাকলে এই ফর্মুলাটাই ব্যবহার করতে হয় অ্যাঙ্গেল নির্ণয় করার জন্য। আর যে ব্যাপারটা একটু খেয়াল করার মতো, যে আমরা বি অ্যাঙ্গেলটা নির্ণয় করব, তাই বি এটা হচ্ছে মাইনাস এম, বাকিটা এসি এন্ড এসি। তো তাহলে যদি আমরা এখানে প্রপারলি ক্যালকুলেশনটা করি, উপরে সবগুলো x² আমরা যোগ বিয়োগ করে পাই -15x², নিচে গুণ করলে আমরা পাই 30x²। সো x² কাটা যায়, আমরা ওভারঅল cos b এর ভ্যালু পাই হলো -½ এন্ড cos b এর ভ্যালু যদি -½ হয়, আমাদের অলরেডি প্রায় ভেক্টরের ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাওয়ার কথা যে b এর মান তাহলে এখানে আসবে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। তাহলে এখানে অ্যাঙ্গেল বি এর যে মান চাওয়া হয়েছে তার অ্যান্সার হবে -120 ডিগ্রি। এই ম্যাথটায় আমরা চাইলেই শুরুতে sin x + 30, sin x + 120 এটাকে আমরা sin of a + b এর ফর্মুলায় আমরা ফেলতে পারি, ফেলে তারপর আমরা দেখতে পারি যে আমাদের সিম্পলিফাই করে কি আসে। কিন্তু ত্রিকোণমিতির ম্যাথে একটা কমন একটা অ্যাপ্রোচ এমন হইতে পারে যে আসলে আমরা শুরুতেই ফর্মুলা অ্যাপ্লাই করব না, বরং যেই অ্যাঙ্গেলটা 90 এর থেকে বড় সেই অ্যাঙ্গেলটাকে আমরা আগে ভেঙে ছোট করব। এটা একটা কমন অ্যাপ্রোচ হইতে পারে। আমরা এখানে এই কাজটা করব। এখানে আমার যে 120 ডিগ্রি দেয়া আছে, এটা 90 ডিগ্রি থেকে বড়, তো কাজেই আমি এটাকে লিখবো হচ্ছে 90 + 30। আমি এটাকে এখানে এভাবে লিখব। তো তাহলে আমার এখন নেক্সট লাইনটা দেখতে এমন হবে, আমাদের নেক্সট লাইনটা দেখতে তাহলে এমন হবে, যেখানে আমরা এই 120 ডিগ্রিকে ভেঙে 90 ডিগ্রি + 30 ডিগ্রি এই আকারে লিখেছি। এটার ফলে আমাদের লাভটা কি? আমরা জানি যে 90 ডিগ্রি যদি থাকে 90 প্লাস সামথিং, অ্যান্ড তার জন্য আমাদের এখানে এই সাইন এটা চেঞ্জ হয়ে এখন হয়ে যাবে কজ, অ্যান্ড 90 প্লাস সামথিং মানে সেটা হলো আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এর ভ্যালু পজিটিভ থাকে, তাহলে স্টিল আমাদের এই রেশিওটা নেগেটিভ হবে না, আমরা পজিটিভই পাবো। তো তাহলে আমরা এখন আমাদের নেক্সট লাইনটা এভাবে লিখতে পারি, আমরা আমাদের নেক্সট লাইনটা এভাবে লিখতে পারি, যেখানে এই 90 এর জন্য সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে গিয়েছে। এখন তাহলে এভাবে লিখে আমাদের লাভটা কি? আমরা যদি এখানে x কে a ধরি অ্যান্ড x + 30 কে আমরা যদি এখন এখানে b ধরি, তাহলে আমরা পাবো আমাদের এরকম একটা ফর্মুলা আসে যে cos a
cos b প্লাস sin a sin b, যেটা হলো মূলত cos a মাইনাস b এর ফর্মুলা। এটা হলো cos অফ a মাইনাস b এটার ফর্মুলা, অর্থাৎ এখানে আমরা পাবো cos অফ a এর বদলে আমরা লিখবো x মাইনাস b এর বদলে আসবে মাইনাস x মাইনাস 30। তাহলে এখানে আমরা সিম্পলি a আর b ধরে আমরা এই ফর্মুলাটা লিখে ফেললাম। এই ফর্মুলাগুলো মেলানোটা একটু ক্রুশাল, ফর্মুলাগুলো মনে রাখাটা একটু কঠিন। আমরা চেষ্টা করবো যাতে আমাদের ত্রিকোণমিতির ফর্মুলাগুলো মনে করার জন্য এক্সামের মধ্যে মনে করতে যাতে এক্সট্রা পরিশ্রম করা না লাগে, আমরা সবগুলা ফর্মুলা খুবই ভালোভাবে মাথায় করে রাখবো। একদম যত পরীক্ষার অনেক আগে থেকে আমরা সবগুলা ফর্মুলা খাতায় লিখে আমরা ওয়ালে টাঙায় রাখবো, যাতে কখনো ফর্মুলা ভাবতে না হয়, যাতে দেখার সাথে সাথে যাতে আমাদের মনে আসে যে ফর্মুলাটা কি, কোনটা অ্যাপ্লাই হবে। তো তাহলে এখানে এখন আমরা এই এক্স আর এক্স কাটা চলে যাবে, আমাদের হাতে থাকবে শুধুমাত্র cos অফ নেগেটিভ 30, অ্যান্ড আমরা জানি যে cos এর পর মাইনাস থাকলে সেটা ইনভ্যালিড, সো এটা হবে সিম্পলি cos অফ 30 ডিগ্রি, যার ভ্যালু হলো √3 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে আমাদেরকে যেই মান চাওয়া হয়েছে সেই মানটা হবে √3 বাই 2। এই কোয়েশ্চেনটার দিকে যদি আমরা তাকাই, আমরা দেখব যে এটা কাইন্ড অফ আমাদের উপরে মাইনাস অ্যান্ড নিচে প্লাস, সো এটা হচ্ছে বিয়োজন যোজন ফরম্যাটে আছে। তো বিয়োজন যোজন ফরম্যাটে যদি থাকে, আমরা জানি এই বিয়োজন যোজন ফরম্যাটের প্রথমটা হচ্ছে লব অ্যান্ড পরেরটা হচ্ছে হর। তো আমরা যদি সেভাবে ট্রিট করি, তাহলে এখানে আমাদের প্রয়োজন 1/tan² থিটা। যদি আমরা 1/tan² থিটা নির্ণয় করতে পারি, তারপর সেখান থেকে আমরা চাইলেই এরপর হচ্ছে 1 - tan² বাই 1 + tan² বিয়োজন যোজন করে আমরা এই ফরম্যাটে চলে যেতে পারবো। এখান থেকে খুব সিম্পলি বিয়োজন যোজন করলে আমাদের এই কোশ্চেনের ফরম্যাটটা চলে আসবে। তো এখন আমরা tan² থিটার তাহলে মান বের করার ট্রাই করি। এখানে লেখা আছে cos থিটা সমান 4/5, তার মানে এখানে আমরা বলতে পারি যে cos² থিটা এটা সমান হলো 16/25, এন্ড তার ফলে আমরা বলতে পারি sec তো হচ্ছে cos এর উল্টা, তাহলে sec² থিটা হবে 25/16, কারণ আমরা জানি যে sec থিটা হচ্ছে 1/cos থিটা, sec থিটা হচ্ছে cos এর উল্টা। এখন sec² থিটা যদি 25/16 হয়, এখন sec² এর বদলে তাহলে আমরা এখানে কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 + tan² থিটা। আমরা এখানে কোন কোন ফর্মুলা অ্যাপ্লাই করলাম? এই লাইনে আমরা অ্যাপ্লাই করলাম যে cos থিটা সমান 1/sec থিটা, এন্ড নিচের লাইনে আমরা অ্যাপ্লাই করলাম sec² - থিটা sec² থিটা - tan² থিটা ইজ ইকুয়ালস টু 1। তাহলে এই দুই লাইনে আমরা এই দুটো ফর্মুলা এখানে অ্যাপ্লাই করেছি। এখন আমরা নেক্সট লাইনটাই তাহলে যাই। নেক্সট লাইনে আমরা দেখতে পাবো যে tan² থিটা ইকুয়ালস টু 25/16 minus 1, that means that equals to 9/16। তো tan² থিটা যদি 9/16 হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 1/tan² থিটা ইকুয়ালস টু 16/9। 1/tan² থিটার মান তাহলে আমরা এখানে পেয়ে যাই। এখন 1/tan² যদি 16/9 হয়, তারপর আমরা এইখান থেকে কোশ্চেনে যাওয়ার জন্য আমাদের স্রেফ জাস্ট বিয়োজন যোজন করা লাগবে। যদি আমরা বিয়োজন করি লবে এন্ড হরে আমরা যোজন করি, তাহলে এখন আমরা এরকম একটা লাইন পাবো 1 - tan² থিটা লব মাইনাস হর, এন্ড নিচে লব প্লাস হর 1 + tan² থিটা, that will be equals to 16 + 9 log minus hor, log minus hor divided by log plus hor, 16 + 9, that should equal to 7 divided by 25। তাহলে আমাদেরকে কোশ্চেনে যেই এক্সপ্রেশনটা দেওয়া ছিল সেই অনুযায়ী যদি আমরা এখন এটাকে বিয়োজন যোজন করি, আমরা পাই হচ্ছে 7/25। তাহলে এটার মান কত? এটার মান হলো 7 divided by 25। এই কোশ্চেনটায় আমাকে cos থিটার মান দেওয়া হয়েছে এন্ড চাওয়া হয়েছে tan থিটার মান। এখন আমরা চাইলে cos থিটা থেকে sin থিটা বের করে sin থিটা থেকে আমরা tan থিটা বের করতে পারি। এটা একটা ওয়ে। আমরা অল্টারনেট আরেকটা পাথ এখানে ইউজ করতে পারি। আমরা জানি যে sec থিটা হলো সিম্পলি cos থিটার উল্টা। তো cos থিটা যদি 12/13 হয়, sec থিটা তাহলে হবে 13/12।
এন্ড তাহলে আমরা sec স্কয়ার অফ থিটা এটার ভ্যালু পাই 169 ডিভাইড বাই 144। এন্ড আমরা জানি যে sec স্কয়ার থিটা মানে হলো 1 প্লাস tan স্কয়ার থিটা, তাহলে সেটার ভ্যালু হবে 169 ডিভাইড বাই 144। আমরা এইভাবে এখানে sec স্কয়ার থেকে খুব সহজে আমরা tan স্কয়ার থিটায় শিফট করতে পারি। তাহলে এখন নেক্সট লাইনে আমরা বলতে পারি যে tan স্কয়ার থিটা is equals to 169 divided by 144 minus 1, that equals to 25 divided by 144. আমরা tan স্কয়ার থিটার ভ্যালু বের করতে পারি এইটা, that means tan theta will be equal to plus minus 5 divided by 12। যেহেতু এই লাইনটায় আমরা নিজ ডিসিশনে উভয় পক্ষে আমরা রুট করে নিয়ে আসছি, যখনই আমরা একটা ম্যাথের উভয় পক্ষে নিজেরা রুট করি আর রুট করে আমরা ভ্যালুটা নিয়ে আসি, তখন আমাদের এই ভ্যালুয়ের সামনে একটা প্লাস মাইনাস চলে আসবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা শেষ করে আমরা দেখতে পাই যে এই ম্যাথে tan থিটা এর মান হবে প্লাস মাইনাস 5/12। এখন যদি আমার একটা চতুর্ভাগ বা কোয়াড্রেন্ট যদি এখানে ফিক্সড হইতো যে এটা দ্বিতীয় চতুর্ভাগে বা চতুর্থ চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে, তখন আমরা ক্যালকুলেট করে দেখতাম, আমরা তখন চিন্তা করতাম যে ওই কোয়াড্রেন্টে ওই চতুর্ভাগে tan থিটা এর মান পজিটিভ নাকি নেগেটিভ। কিন্তু যেহেতু এখানে আমাদের চতুর্ভাগের উল্লেখ নাই, এটা প্রথম চতুর্ভাগ হইতে পারে, এটা চতুর্থ চতুর্ভাগও হইতে পারে। cos থিটা এখানে তো পজিটিভ, cos থিটা পজিটিভ হওয়া সম্ভব প্রথম চতুর্ভাগে এন্ড হচ্ছে ফোর্থ চতুর্ভাগে, চতুর্থ চতুর্ভাগে। তো আমরা জানি না যে আমাদের এই অ্যাঙ্গেলটা এটা কি প্রথম চতুর্ভাগে নাকি চতুর্থ চতুর্ভাগে, তো তার জন্য আমরা এটাও বলতে পারি না যে tan থিটা এর মান তাহলে কি প্লাস নাকি মাইনাস। প্রথম চতুর্ভাগে হলে tan থিটা এর মান হইতো প্লাস, চতুর্থ চতুর্ভাগ ফোর্থ কোয়াড্রেন্ট হলে tan থিটা এর মান হইতো মাইনাস। যেহেতু এখানে চতুর্ভাগ ফিক্সড না, তাই এখানে tan এর ভ্যালুটাও ফিক্সড হবে না। আই মিন ভ্যালুটা ফিক্সড হবে, সাইনটা ফিক্সড হবে না যে সাইনটা কি প্লাস নাকি মাইনাস। এই কোয়েশ্চেনে আমাকে tan অফ -945 এটা নির্ণয় করতে বলা হয়েছে। এখন তাহলে এখানে আমাদের বেসিক কিছু হচ্ছে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এন্ড এইসব ম্যাথে আমাকে দুইটা ব্যাপার মোস্টলি মাথায় রাখতে হয়। এক, tan চেঞ্জ হয়ে কট হয়ে যাবে কিনা। সেকেন্ড, সামনে মাইনাস আসবে নাকি প্লাস আসবে, কোন চতুর্ভাগে অবস্থিত সেটার উপর বেস করে। তো আমরা এই ফর্মুলাটা দেখি এখানে কিভাবে করা হয়। এই তিনটা ফর্মুলা হোপফুলি আমরা সবাই জানি। সাইন অফ মাইনাস থিটা হলে মাইনাস সাইন থিটা হয়, tan অফ মাইনাস থিটা হলে মাইনাস tan থিটা হয়, cos হলে চেঞ্জ হয় না, cos এর মাইনাসটা জাস্ট ভ্যানিশ হয়ে যায়। তো tan অফ মাইনাস থিটা যদি tan থিটা হয়, তাহলে এখানে tan অফ -945 এটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে নেগেটিভ tan অফ 945। তো নেগেটিভ tan অফ 945, এখন এটাকে আমরা চিন্তা করব আমাদের কোয়াড্রেন্ট চতুর্ভাগ হচ্ছে 90 ডিগ্রি। আমরা এখন 90 ডিগ্রির সাথে এটা কম্পেয়ার করব। তার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করি, তাহলে এটা মাইনাস tan অফ, আমরা এটাকে বলতে পারি যে এটা হচ্ছে 900 প্লাস 45। 900 কেন? কারণ আমরা বেসিক্যালি 90 ডিগ্রির সাথে কম্পেয়ার করি, প্রতি 90 ডিগ্রিতে একটা চতুর্ভাগ পার হয়। তাহলে 900 কে এখন আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে 90 মাল্টিপ্লাইড বাই 10 প্লাস 45। তো এখন আমরা এখানে 10টা চতুর্ভাগ তাহলে ট্রাভেল করে আসি। আমরা দেখি যে আমরা এই একটা চতুর্ভাগ 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা এই 10টা চতুর্ভাগ আমরা এভাবে করে ট্রাভেল করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10। আমরা 10 বার 10টা চতুর্ভাগ ঘুরে এসে তারপর যদি প্লাস 45 ডিগ্রি হয়, তখন তাহলে আমরা পাবো এই বরাবর একটা দাগ, এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে আমরা 10টা চতুর্ভাগ পার করে আরো 45 ডিগ্রি গেলে আমরা আসি তাহলে থার্ড কোয়াড্রেন্টে বা তৃতীয় চতুর্ভাগে। এখন এই তৃতীয় চতুর্ভাগে যদি আসি, তৃতীয় চতুর্ভাগে tan এর ভ্যালু পজিটিভ না নেগেটিভ? আমরা তো আশা করি এটা আমাদের মনে আছে, যেখানে হচ্ছে অল, এটা হচ্ছে সাইন পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে tan পজিটিভ, চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ। তাহলে তৃতীয় চতুর্ভাগ এখানে তাহলে tan পজিটিভ। তাহলে আমরা এখন এই tan এর সামনে প্লাস রাখতে পারি, tan এখানে পজিটিভ। তো আমরা এখানে পজিটিভ, তাই পজিটিভ রাখলাম। এরপর আমাকে এখানে দেখতে হবে যে আমার tan চেঞ্জ হবে কি হবে না। tan চেঞ্জ হবে কি হবে না সেটা ডিপেন্ড করে 90 এর সাথে কত গুণ হয়েছে তার উপরে, যে এটা কি জোড় নাকি এটা বেজোড়। আমরা দেখতে পাচ্ছি 10 একটা জোড় সংখ্যা। তো
তো যেহেতু 90 মাল্টিপ্লাইড বাই জোর, অ্যান্ড জোর হলে ট্যান চেঞ্জ হয় না, বেজোর হলে ট্যান চেঞ্জ হয়ে কট হয়ে যেত, সাইন কজ হইতো, কজ সাইন হইতো, ট্যান কট হইতো। এখানে জোর তাহলে চেঞ্জ হবে না। এখন আমরা এই চেক করার সময় প্রথমে অবশ্যই সাইন চেক করব, তারপরে আমরা চেক করবো জোর নাকি বেজোর, আর চেঞ্জ হবে নাকি হবে না। এর উল্টাটা যদি আমরা করি মাঝে মধ্যে আমরা কনফিউশনে পড়ি এন্ড হচ্ছে ভুল হয়। আমরা কখনো এই কাজটা করবো না। ট্যানের বেলায় না হলেও সাইন কজের বেলায় এই প্রবলেমটা হয়। আমরা সিম্পলি মাথায় রাখবো প্রথমে সাইন চেক করব, এরপর আমরা জোর নাকি বেজোর সেটা চেক করব। আমাদের প্রথম কাজ হচ্ছে সাইন চেক করা, যে সাইন চেক করবো যে এটা কি হচ্ছে জোর, এটা কি প্লাস নাকি এটা মাইনাস হবে। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে আমরা দেখবো যে 90 মাল্টিপ্লাইড বাই জোর নাকি বেজোর। জোর হলে সেম থাকবে, এন্ড যদি বেজোর হয় তাহলে সাইন থাকলে কজ হবে, কজ থাকলে সাইন হবে, ট্যান থাকলে কট হবে, কট থাকলে ট্যান হবে, এন্ড সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে। যদি বেজোর হয় তাহলে এইভাবে সব চেঞ্জ হয়ে যাবে, আর যদি জোর হয় তাহলে কোনো চেঞ্জ হবে না। এখানে জোর 90 মাল্টিপ্লাইড বাই 10 জোর, কাজেই কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এখানে সিম্পলি লিখতে পারি পজিটিভ, তারপর হচ্ছে 10, চেঞ্জ হবে না, 10ই থাকবে, এন্ড লাস্টে আমরা সিম্পলি জাস্ট অ্যাঙ্গেলটা লিখে ফেলবো 45 ডিগ্রি। এই 90 মাল্টিপ্লাইড বাই 10 বা 900 এটা আর থাকলো না, এটা থাকলো না, তাহলে এটা গেল কোথায়? এটার মূলত পারপাস ছিল দুইটা, এক সামনে প্লাস আসবে নাকি মাইনাস আসবে, এন্ড এটার পারপাস ছিল যে চেঞ্জ হবে নাকি হবে না। এই দুইটা পারপাস সে সার্ভ করে চলে গেছে, চেঞ্জ হয় নাই, মাইনাস আসে নাই, প্লাস আসছে। তো তাহলে এখন প্লাস মাইনাসে মাইনাস, নেগেটিভ tan 45 ডিগ্রি, এন্ড আমরা জানি tan 45 এর মান হলো 1, তাহলে এই ভ্যালুটা হলো নেগেটিভ 1। এটাই তাহলে এই কোশ্চেনের অ্যান্সার। এই কোশ্চেনটায় আমরা দেখতে পারি যে এখানে আবারও আমাদের এই বিয়োজন যোজন ফরম্যাটটা দেওয়া আছে। এটা কোন ফ্র্যাকশনের বিয়োজন যোজন ফরম্যাট? যদি আমরা এইটার দিকে তাকাই, আমরা জানি যে বিয়োজন যোজন ফরম্যাটে থাকে লব মাইনাস হর ডিভাইডেড বাই লব প্লাস হর। অর্থাৎ এই ক্ষেত্রে প্রথমে যেটা থাকবে সেটা হলো লব, অ্যান্ড সেকেন্ডে যেটা থাকবে আমরা সেটাকে বলতে পারি হর। এটা বলতে আমরা বাধ্য না, বাট কনভেনশনালি আমরা এমনই ধরে নিই যে প্রথমটা লব পরেরটা হর। তাহলে এটার অ্যাকচুয়াল ফ্র্যাকশনটা ছিল লব ডিভাইডেড বাই হর, বা 1 ডিভাইডেড বাই tan স্কয়ার থিটা। এটা ছিল আমাদের অরিজিনাল ফ্র্যাকশন, যেটাকে আমরা পরে বিয়োজন যোজন করে আমরা হচ্ছে এই 1 মাইনাস tan স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার এই ফর্মেটে নিয়ে আসছি। এখন আমরা তাহলে tan স্কয়ার থিটা এর ভ্যালুটা নির্ণয় করতে চাই আমাদের গিভেন যে ডেটা আছে সেখান থেকে। এখন আমরা এটা কিভাবে করতে পারি? আমাদের থিটা সমান sin ইনভার্স অফ 3/5 আছে, সেটার পরে আমরা সেকেন্ড লাইনেই লিখতে পারি যে তার মানে sin অফ থিটা ইজ ইকুয়ালস টু 3/5। ডান পাশে সাইন ইনভার্স ছিল, সেটা বাম পাশে এসে সাইন থিটা হয়ে গিয়েছে। সো এখন সাইন থিটা থেকে আমরা ট্যান থিটায় যেতে পারি কিভাবে? আমরা এখান থেকে বলতে পারি যে সাইন স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 9/25। আমরা দুই পাশে স্কয়ার করে দিলাম, অ্যান্ড সাইন স্কয়ারকে যদি আমরা উল্টাই, সাইনের উল্টা হচ্ছে কোসেক। তো তাহলে এখানে আমরা বলতে পারি কোসেক স্কয়ার থিটা ইজ ইকুয়ালস টু 25 ডিভাইড বাই 9। এখানে কোসেক স্কয়ার থিটা যদি ইকুয়াল টু 25/9 হয়, আমরা কোসেক স্কয়ারের সাথে কট স্কয়ারের সম্পর্ক জানি যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কয়ার থিটার জায়গাতে আমরা 1 প্লাস কট স্কয়ার থিটা এমনটা বলতে পারি। আমরা যদি কোসেক স্কয়ার থিটার বদলে 1 প্লাস কট স্কয়ার থিটা এটা বসাই, তাহলে তার পরের লাইনে আমরা এখন বলতে পারি যে কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 25/9 minus 1 which equals to 16/9। এখন cot স্কয়ার থিটা যদি 16/9 হয়, আমরা জানি যে cot স্কয়ার মানেই হলো 1/tan স্কয়ার থিটা। তাহলে cot স্কয়ার থিটার বদলে এখন আমরা এখানে লিখতে পারি 1/tan স্কয়ার থিটা, যেটা ইকুয়ালস টু 16/9। এন্ড তারপর এই ভ্যালুটা যদি আমরা এখান থেকে বের করতে পারি, এরপর আমরা যদি এটাকে এখন বিয়োজন যোজন করি, তাহলে আমাদের গিভেন যে ফরম্যাট সেটা চলে আসবে। আমরা এখন করি 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস
ট্যান স্কোয়ার থেটা। আমরা লব থেকে হর মাইনাস করলাম, লবের সাথে আমরা হর প্লাস করলাম, তাহলে ডান পক্ষেও আমাদের যে 16/9 ছিল ওখানেও আমরা এখন একই কাজ করব। আমরা লব 16 থেকে হর 9 মাইনাস করব, লব 16 এর সাথে হর 9 আমরা প্লাস করব। তাহলে আমরা এই ভ্যালুটা পাই 7/25। তাহলে আমরা ফাইনালি আমরা এই 1/tan স্কোয়ার থেটা বা tan স্কোয়ার থেটার ভ্যালুটা নিয়ে আসার পরেই আমরা সিম্পলি জাস্ট একটা বিয়োজন যোজন করলেই আমাদের যে ডিজায়ার যে অ্যান্সার, যে ভ্যালুটা আমরা বের করতে চাই সেটা আমরা এখানে নির্ণয় করে ফেলতে পারি। আমরা এই প্রশ্নটার দিকে তাকাই। এটা মূলত হলো জাস্ট একটা ট্রিক কোশ্চেন। আমাকে এখানে জানতে চাওয়া হয়েছে cos 36 এর ভ্যালু, অ্যান্ড আমাকে এখানে দেয়া আছে sin 54 এর ভ্যালু। এখন যদি আমরা sin 54 কে এভাবে লিখি যে এটা sin of 54, তার মানে এটা 90 মাইনাস 36 ডিগ্রি। আমরা sin 54 কে চাইলেই 90 মাইনাস 36 এই ফর্মে লিখতে পারি। সেটা ইকুয়ালস টু এখানে যা আছে তাই, যে 1 প্লাস √5 হোল ডিভাইডেড বাই 4। তো আমরা সিম্পলি জাস্ট 54 কে ভেঙে এভাবে লিখলাম, অ্যান্ড আমরা জানি 90 ডিগ্রি থাকলে সাইন চেঞ্জ হয়ে কজ হয়ে যায়। তো তাহলে এখন এটা এর পরের লাইনে আমরা এটাকে বলতে পারি যে এটা হলো কজ অফ 36 ডিগ্রি। সেটাও এই সেম ভ্যালুই রাখবে, 1 প্লাস √5 হোল ডিভাইডেড বাই 4। তো মূলত যেটা আসলে সাইন 54 ডিগ্রি সেটাই আসলে কজ 36 ডিগ্রি, অ্যান্ড তার জন্য তাদের ভ্যালুটাও এখানে হবে এক্স্যাক্টলি সেম। এটা মূলত একটা ট্রিক কোশ্চেন। আমরা যখন অ্যাডমিশন হলে আমরা যখন অ্যাডমিশনের কোয়েশ্চেনটা দেখবো, অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন পেপারটা, এই ধরনের ট্রিক কোশ্চেনগুলো আমাদের একটু চোখ কান খোলা রেখে ডিল করতে হবে, যাতে এই সব কোয়েশ্চেনে যাতে আমাদের সময় কখনো নষ্ট না হয়। এই কোয়েশ্চেনে ট্যান থেটার মান দিয়ে বলা হয়েছে সাইন 2 থেটা এর মান নির্ণয় করতে। এখন সাইন 2 থেটা এর একটা সরাসরি ফর্মুলা আছে ট্যান থেটার সাহায্যে। সেটা হলো এরকম, সাইন অফ 2 থেটা ইকুয়ালস টু 2 ট্যান থেটা ডিভাইড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থেটা। এটা হচ্ছে সাইন 2 থেটা এর ফর্মুলা। টিপিক্যালি cos 2 থেটা এর জন্য ট্যান থেটা দিয়ে একটা ফর্মুলা আছে, ট্যান 2 থেটার জন্য তো হচ্ছে ট্যান থেটা দিয়ে একটা ফর্মুলা থাকবেই। তো এই ফর্মুলাগুলো আসলে মনে রাখাটা খুবই ক্রিটিক্যাল। আমি এর আগেও একবার বলে আসছি যে ভাই, অ্যাডমিশন মাথার উপর বহুত প্রেশার যায়, টাইমও বহুত কম থাকে। এখন একটা ফর্মুলা মনে করতে যদি মাথা খাটাইতে হয় তাহলে অনেক এনার্জি চলে যায় এক্সামের মধ্যে। ফর্মুলাগুলো খুবই মাথার মধ্যে একদম নিয়ে রাখো, যাতে চেহারা দেখলে সাথে সাথে মনে পড়ে যে হ্যাঁ ওইটা থেকে ওইটা বাইর করা যায়, সেটা থেকে সেটা বাইর করা যায়। এক্সাম হলে কোনো একটা ফর্মুলা রিকল করতে যাতে এক্সট্রা কোনো এনার্জি খরচ করা না লাগে, এটার দিকে আমরা খেয়াল রাখবো। এখন তাহলে সাইন 2 থেটার মান চেয়েছে, আমরা জাস্ট মান বসাই দিই। ট্যান থেটার মান নাকি বি, তো ট্যান থেটার মান তাহলে এখানে বসবে হচ্ছে বি, এন্ড এখানে বসবে বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সাইন 2 থেটা এর ভ্যালু পাই, সাইন 2 থেটা এর ভ্যালু আমরা তাহলে পাই উপরে হচ্ছে 2b এন্ড নিচে হচ্ছে 1 মাইনাস বি স্কোয়ার। সিম্পলি এটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। এটা বেশ সহজ, জাস্ট যদি আমরা ফর্মুলা জানতাম, ফর্মুলার মধ্যে মান বসাই দিলে এটার অ্যান্সার চলে আসে। আমরা এই কোশ্চেনে আমাদেরকে যে কন্ডিশন দেওয়া হয়েছে সেটার দিকে আমরা তাকাই। এখন এটাকে আমরা ফর্মুলেট করবো, আমরা এটাকে ফর্মুলা আকারে লিখব। কিন্তু আমরা সাইন এ প্লাস কজ এ, এটার জন্য আমরা কোনো ফর্মুলা জানি না। আমাদের ফর্মুলা হচ্ছে সাইন প্লাস সাইন, সাইন মাইনাস সাইন, অ্যান্ড কজ প্লাস কজ, অ্যান্ড কজ মাইনাস কজ, এই চারটা কেসের জন্য। তো যেহেতু আমাদের সাইন প্লাস কজের কোনো ফর্মুলা নাই, আমরা সাইন প্লাস কজ লিখবো না, আমরা সাইন বি কে বাম পাশে নিয়ে এসে মাইনাস করে দিব, তারপর আমরা এটার ফর্মুলা লিখবো। এই গিভেন যে কন্ডিশনটা ছিল সেটাকে আমরা সিম্পলি এখানে পক্ষান্তর করলাম, অ্যান্ড পক্ষান্তর করার ফলে এখন আমরা এখানে সাইন এ মাইনাস সাইন বি এটার একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। ডান পাশে আমরা কস বি মাইনাস কস এ এটার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা এই লাইনটার দুই পাশে, বাম পাশে আর ডান পাশে, আমরা সাইন এ মাইনাস সাইন বি অ্যান্ড কস বি মাইনাস কস এ এটার যে ফর্মুলাটা আমরা জানি সেটা এখানে আমরা অ্যাপ্লাই করে ফেললাম। এখানে একটা ব্যাপার একটু লক্ষণীয়, যে যখন আমাদের কস মাইনাস কস থাকে, এটার ফর্মুলার সেকেন্ড পার্টে যখন আমরা সাইনের পর অ্যাঙ্গেল মাইনাস অ্যাঙ্গেল লিখি, যেই অর্ডারে আমাদের ছিল বি মাইনাস এ অর্ডারে ছিল, এখানে গিয়ে সেই ক্রম বা সেই অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। প্রথমে এ আসবে, পরে বি আসবে, অর্থাৎ যেই সিরিয়ালে ছিল আমরা তার উল্টা সিরিয়ালে এখানে অ্যাঙ্গেলটা বসাবো। এইটা আমাদের এই স্পেসিফিক ফর্মুলার বেলায় একটু মাথায় রাখার মতো ব্যাপার।
এখন যেহেতু দুপাশেই সাইন a মাইনাস বি বাই টু সাইন a মাইনাস বি বাই টু আছে অ্যান্ড টু আছে, আমরা এটাকে কেটে দিতে পারি। এটাকে কেটে আমরা নেক্সট লাইনটা এভাবে লিখতে পারি a প্লাস বি ডিভাইডেড বাই টু, আমরা এটাকে এভাবে লিখতে পারি। এখন আমরা এক পাশে কজ এক পাশে সাইন, তাই আমরা এখানে কাটাকাটি করতে পারতেছি না, কিন্তু আমাদের কাটাকাটি করাটা জরুরি। তো তার জন্য এখন আমরা যাতে আমরা সাইন সাইন কাটতে পারি, দুই পাশে যাতে সাইন চলে আসে, তার জন্য আমরা কি করতে পারি, বা দুপাশে যেন কজ চলে আসে তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আমরা আমাদের লাইনটাকে এভাবে লিখতে পারি যে সাইন অফ যেই অ্যাঙ্গেলটা ছিল, যদি আমরা 90 ডিগ্রি মাইনাস সেই অ্যাঙ্গেলটা লিখি এখানে, তাহলে এই 90 ডিগ্রির জন্য সাইন কজের কনভার্সনটা হয়। অ্যান্ড সো যেটা আমাদের ছিল হচ্ছে সাইন থেটা, সেটাকে এখন আমরা চাইলেই এভাবে কজ অফ 90 মাইনাস থেটা এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে সাইন অফ থেটা আর কজ অফ 90 মাইনাস থেটা এরা একই জিনিস। সো সাইন অফ সামথিং ছিল, সেটাকে আমরা কজ অফ 90 মাইনাস সামথিং এই আকারে এখানে প্রকাশ করেছি। অ্যান্ড তার ফলে আমাদের এখানে লাভটা কি, তার ফলে আমরা এখানে চাইলেই এখন দুপাশ থেকে কজ অ্যান্ড কজ কাটাকাটি করতে পারি। সো আমাদের হাতে এখানে আসবে a প্লাস বি বাই টু ইকুয়ালস 90 মাইনাস a প্লাস বি বাই টু। পক্ষান্তর যদি আমরা করি তাহলে আমরা এখান থেকে পাই a প্লাস বি সমান 90 ডিগ্রি। অ্যান্ড যদি একটা ত্রিভুজের দুটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাদের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই থার্ড যে অ্যাঙ্গেল সি সেটাও হবে 90 ডিগ্রি। তার কারণটা কি? তার কারণ আমরা জানি যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 180 ডিগ্রি। অ্যান্ড যেহেতু এখানে a প্লাস বি এর ভ্যালু 90 ডিগ্রি, তাহলে অবশ্যই সি এর ভ্যালু 90 ডিগ্রি হবে। অ্যান্ড যেহেতু সি এর ভ্যালু 90 ডিগ্রি, তাহলে এখন আমরা বলতে পারি যে আমাদের এই ত্রিভুজটা তাহলে কি ধরনের হবে? এই ত্রিভুজটা হবে একটা সমকোণী ত্রিভুজ। অ্যান্ড যদি আমরা ভার্সিটি অ্যাডমিশনটা টার্গেট করি, তাহলে এই ধরনের কন্ডিশনগুলো আমাদের মাথায় রাখা উচিত যে কি ধরনের কন্ডিশনে আমরা এই সমকোণী ত্রিভুজ পাই। আমরা এই কোশ্চেনটার দিকে তাকাই, এটা আমরা সিমিলারলি একটু আগেই করে আসছি আরেকটা ম্যাথে, সেখানেও এই সিমিলার কন্ডিশনটাই দেওয়া ছিল। অ্যান্ড আমরা এর আগেও বলেছি যে যদি আমাকে এ ধরনের কন্ডিশনস দেওয়া থাকে, এটা 90 ডিগ্রি হয়, সমকোণী ত্রিভুজ হয়, আমাকে অলমোস্ট মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে যে কি কি কন্ডিশনে আমরা 90 ডিগ্রি পাই। আমরা যদি আগের ম্যাথগুলো দেখে আসি, আমরা দেখব যে এ ধরনের একটা কন্ডিশন দেওয়া থাকলে সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। যদি আমরা এই কন্ডিশনটা দেখি, আমরা এই কন্ডিশনটা অলমোস্ট মুখস্থ করে ফেলবো। এই কন্ডিশনটা আমরা অলমোস্ট মুখস্থ করে ফেলবো যে এই কন্ডিশন হলে আমরা সেই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ পাবো। এন্ড সমকোণ কোনটা হবে? এখানে তো এ আর বি দেওয়া, এখানে যে এ আর বি দেওয়া অন্য অ্যাঙ্গেল, থার্ড অ্যাঙ্গেল সি, সেই সি হবে 90 ডিগ্রি বা সমকোণ। সেই একইভাবে আমরা আরো আগে আমরা হচ্ছে এই কন্ডিশনও একটা ম্যাথ করে আসি, অ্যান্ড এখানেও আমরা দেখেছি যে এই কন্ডিশনেও আমাদের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়, কারণ আমাদের এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়। তো যেহেতু এখানে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তো আমরা তাহলে এই কন্ডিশনটা মনে রাখবো। এখন এখানে যে কোনটা আসলে 90 ডিগ্রি এটা আবার শিওর না। এখানে যখন আমাকে cos a প্লাস cos b ইকুয়ালস টু sin c বলা হবে, হইতে পারে যে এখানে a 90 ডিগ্রি, হইতে পারে এখানে b 90 ডিগ্রি। এনি ওয়ান অফ দেম ক্যান বি 90 ডিগ্রি। এটা আসলে গ্যারান্টেড না যে কোনটা 90 ডিগ্রি এখানে। কিন্তু আমাদেরকে এই কোয়েশ্চেনটা যে চাওয়া হয়েছে, এখানে স্পেসিফিক্যালি অ্যাঙ্গেল সি এর কথা বলা হয়েছে, যদিও আমরা জানি যে এখানে অ্যাঙ্গেল সি অ্যান্ড অ্যাঙ্গেল এ এনি ওয়ান অফ দেম ক্যান বি 90 ডিগ্রি। এটা আসলে গ্যারান্টেড না যে কোনটা 90 ডিগ্রি। কিন্তু ফর দ্য সেক অফ দিস কোশ্চেন, এই কোশ্চেনটার জন্য আমরা মনে রাখবো যে যেহেতু সি চাওয়া হচ্ছে, আমরা ধরে নেবো যে সি 90 ডিগ্রি অ্যান্ড এ হচ্ছে নট 90 ডিগ্রি, যদিও বাস্তবে এ অ্যান্ড সি দুইটার যে কোনোটাই এখানে 90 ডিগ্রি হইতে পারে। এই কোয়েশ্চেনটায় আমাকে সাইন থেটা এর ভ্যালু দিয়ে দেওয়া আছে, কস থেটা এর ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে, কিন্তু আমাকে এখানে একটা অ্যাঙ্গেলের একটা রেঞ্জ দেওয়া হয়েছে, যেটার থ্রুতে আমরা বুঝতে পারি যে এই অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে অবস্থিত। এখানে বলা হয়েছে যে 90 ডিগ্রি লেস দেন থেটা লেস দেন পাই বা 180 ডিগ্রি। এখন যদি আমরা চতুর্ভাগ চিন্তা করি,
তাহলে আমরা এখানে পাই 90 ডিগ্রি অ্যান্ড এখানে আমরা পাবো 180 ডিগ্রি। অ্যান্ড যেহেতু থেটা এর ভ্যালু 90 থেকে 180 এর মধ্যে, তাহলে এই জায়গাতে এইটুকু রেঞ্জ এর মধ্যে হবে হচ্ছে আমার থেটা। অ্যান্ড তার মানে আসলে থেটা এখানে মূলত দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, সেটাই এই কন্ডিশনটার সাহায্যে বোঝানো হয়েছে যে থেটা হবে দ্বিতীয় চতুর্ভাগে। এখন এই দ্বিতীয় চতুর্ভাগে কে পজিটিভ? দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন নিজে হচ্ছে পজিটিভ, অ্যান্ড সাইন যদি পজিটিভ হয় তাহলে বাকি হচ্ছে আমাদের কজ অ্যান্ড ট্যান, তারা এই চতুর্ভাগে এদের মান হবে নেগেটিভ। তো আমাদেরকে তো কজ এর মান নির্ণয় করতে বলা হয়েছে, তো যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তাহলে আমরা বলতে পারি যে এখানে কজ এর মানটা হবে হচ্ছে নেগেটিভ। তো এখন আমরা হচ্ছে কিভাবে এটা নির্ণয় করতে পারি? আমরা সাইন থেটা থেকে কস থেটায় যাওয়ার জন্য আমাদের সবচেয়ে সিম্পল যে ফর্মুলা তা হলো সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। এখন আমরা সাইন থেটা এর মান তারা বলে দিয়েছে 3/5, তাহলে এখানে হবে 3/5 হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1। দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি কজ স্কোয়ার থেটা equals to 1 minus 9/25. That means cos square theta equals to 16/25. এখন যদি আমরা রুট করে দিই তাহলে cos theta will be equal to plus or minus 4/5. কিন্তু রুট করার জন্য এখানে প্লাস মাইনাস আসলেও আমরা তো নিজেরা জানি যে এটা দ্বিতীয় চতুর্ভাগে, এন্ড দ্বিতীয় চতুর্ভাগে cos এর মান হবে নেগেটিভ, কারণ এটা হচ্ছে এই দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত। তো যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত cos θ নেগেটিভ, তাহলে এখানে আমরা শুধুমাত্র নেগেটিভ ভ্যালুটা নিব। তো তাহলে আমাদের এখানে cos θ এর যে ভ্যালুটা আমরা নিতে পারবো তা হচ্ছে নেগেটিভ 4/5। এটাই তাহলে হচ্ছে এই কোশ্চেন অনুযায়ী cos θ এর মান। এন্ড এখানে আমরা হচ্ছে জাস্ট কোন ব্যাপারটার দিকে খেয়াল রাখবো, আমাকে অ্যাঙ্গেল এর যদি রেঞ্জ দেওয়া হয়, অ্যাঙ্গেলের রেঞ্জ থেকে আমরা তখন চিন্তা করবো যে আমরা কোন চতুর্ভাগে বা কোন চতুর্ভাগে আমরা আমাদের হচ্ছে এই অনুপাত এর মানটা নিতে পারি।